আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেট ফাংশন। হ্যাঁ, আজকে যারা ভিডিওটা দেখতেছো সেট ফাংশন নিয়ে ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা থাকবে না। তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো আজকের পর থেকে তোমাদের সেট ফাংশনের কোনো সমস্যা থাকবে না। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওটা দেখব। তো সেট ফাংশন হচ্ছে আমার সংখ্যাগুলো আগে চিনতে হয়। হ্যাঁ, সংখ্যাগুলো চিনলে কোনটা বাস্তব সংখ্যা, কোনটা মৌলিক সংখ্যা, তারপর যৌগিক সংখ্যা কোনটা, তারপর তালিকা পদ্ধতিতে, হ্যাঁ এখানে সংযোগ সেট, তারপরে আমরা বাংলায় যেগুলো বলি কমন সেট, তারপর ফাংশনে যদি আমরা এই অঙ্কগুলো ধরতে পারি তাহলে হয়ে যায়। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই যে গণিত আমরা তো করি সব সময়, তো একটা গুরুত্বপূর্ণ অনেকেরই হয়তো বা অজানা যে সংখ্যা পদ্ধতি আবিষ্কারক বা বাস্তব সংখ্যা যিনি আবিষ্কার করছেন বা যিনি বলছেন যে সকল সংখ্যাই মূলদ সংখ্যা, বিজ্ঞানী পিথাগোরাস বলছে সকল সংখ্যাই মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা বলতে আমরা বুঝি যে সকল সংখ্যার মান জানা যায়, যে সকল সংখ্যার মান জানা যায়, যেমন সেটা হতে পারে 1.5, তারপর 3.22, 3 পৌনঃপুনিক, হ্যাঁ 0.3333, এই সকল মানগুলা জানা যায় ইচ্ছা মতো। তো এগুলো বিজ্ঞানী পিথাগোরাস বলছিল সকল সংখ্যাই মূলদ সংখ্যা। তো তারপরে পিথাগোরাসের একজন ছাত্র ছিল, নাম হচ্ছে হেপাস। হঠাৎ করে একদিন স্যারকে বলতেছে, স্যার আপনি বলছেন সকল সংখ্যাই মূলদ সংখ্যা, হ্যাঁ তাহলে মূলদ সংখ্যা যদি হয় তাহলে আপনি 2কে রুট করেন, 2কে রুট করেন। তখন স্যারে এরকম 2কে যখন রুট করে তখন 1 দশমিক মান আসতেই থাকে, ঠিক আছে? এত মান আসে, পরিবর্তন করে, একই মান আসে না। হ্যাঁ, আপনারা ক্যালকুলেটর চাপে দেখেন যে 2কে যদি রুট করা হয়, 3কে যদি রুট করা হয়, 5কে যদি রুট করা হয়, 7কে যদি রুট করা হয়, 10কে যদি রুট করা হয়, তখন দশমিকের পরে যে মানগুলো আসে অসংখ্য অগণিত মান আসবে, একের পর এক আসতেই থাকবে। আমরা যদি রুট যেভাবে ভাঙানো হয় ওভাবে যদি ভাঙাই, আমার এই হোয়াইট বোর্ড শেষ হয়ে যাবে, তারপরেও মান বের হওয়া শেষ হবে না। তার মানে তখন হেপাসে বলছে, স্যার এরপরে কি, তারপরে কি, কিন্তু এই মানটা শেষ হয় না। তখন হেপাস বলে, স্যার আপনি তো বলছিলেন যে সকল সংখ্যাই বাস্তব বা মূলদ সংখ্যা, তাহলে √2 এটা তো মানটা আমি জানি না, তাহলে এটা কি সংখ্যা বলা যায়? তখন হেপাসে বলে, স্যার তাহলে এটা অমূলদ সংখ্যা। এখানেই হচ্ছে অমূলদ সংখ্যা আবিষ্কার হয়, এবং অমূলদ সংখ্যার আবিষ্কারক হচ্ছে হেপাস। তো যাই হোক, হেপাস আর একটা আছে যে হেপাসই প্রথম এই অমূলদ সংখ্যা আবিষ্কার করার জন্য গণিতের জন্য জীবন দেয়, ঠিক আছে? আমরা যারা জানি না আজকে জানলাম। তো আমি চলো আমরা অঙ্কতে চলে যাই। তো সেট ফাংশনে আমরা যদি লিখি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এটাকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এটার মানগুলো হবে 1 2 3 4 5 6 ডট 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 ডট, এভাবে চলতে থাকবে। এগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা যদি লিখি ধনাত্মক সংখ্যা, কোনগুলো? ধনাত্মক সংখ্যাও এইভাবে 1 2 3 ডট ডট ডট। ঋণাত্মক সংখ্যা কোনগুলো? ঋণাত্মক সংখ্যা -1 -2 -3 ডট ডট ডট। আচ্ছা, তোমাদের মাঝে একটু বলে রাখি, তোমরা বলো তো -3 বড় না -5 বড়, কোনটা বড়? অনেকেই হয়তো বা ভাববে যে এখানে -3 ছোট, এটা -5 বড়। না, মাইনাসের মান যত বড় হবে সে তত ছোট। আমরা সংখ্যা রেখে এটা দেখে নিব। সংখ্যা রেখায় যদি আমরা করি তাহলে এখানে 0 হলে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, আর এখানে -1 -2 -3 -4, এদিকে যত যাবে মাইনাসের মানটা বাড়তে থাকবে।
আর ডানের দিক থেকে বামের দিকে যদি যায়, ডান থেকে এটা ডান, এটা ডান, এটা হচ্ছে বাম। ডান থেকে যে বামের দিকে যায়, বড় থেকে ছোটর দিকে যাবে। হ্যাঁ, তার মানে এই মানগুলা ছোট। -3 চাইতে -5 বেশি ছোট। তো ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা আমরা বুঝলাম। তো এখানে আসি মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আমার তালিকা পদ্ধতি করতে গেলে মৌলিক সংখ্যা লাগবে। মৌলিক মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কত? অনেকে বলবে 1 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 3, তারপর 5, 7, 9, তারপর 11, এগুলো মৌলিক সংখ্যা না। এই 1 ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। 1 কখনো মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা নয়। 1 এটা শুধু একটা নাম, সেটা হচ্ছে সে ধনাত্মক সংখ্যা। বাট মৌলিক সংখ্যা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2। 2 কে ভাঙানো যায় না। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না। যেমন এখানে 2 দিয়ে লিখছি আমি, 2 কে ভাঙানো যায় না। 2 ওকে 2, তার মানে শুধু 2 আছে। 2 কে ভাঙে 3 পাওয়া যায় না, 4 পাওয়া যায় না। তাহলে এর 2 হচ্ছে মৌলিক সংখ্যা। নৈর্ব্যক্তিকে থাকতে পারে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা নিচের কোনটি? 2। তারপর 3, 5, 5 এর পরে 7, 8 হবে না, 9 হবে। 9 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ 9 কে যদি আমি ভাঙাই 3 গুণন 3 লিখতে পারি, ঠিক আছে, এটা যৌগিক সংখ্যা, তাহলে 9 হবে না। 10 5 গুণে 10 হবে না। 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 17, এই ডট ডট, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা আমরা পাবো না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনটা? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে, তাহলে 1 মৌলিক যৌগিক নয়, 2 হচ্ছে, এই যে এখানে যে 2 থাকে, 2 হচ্ছে আমার মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। তারপর 3 পরে তাহলে কত আসছে? 4। তাহলে যৌগিক সংখ্যা শুরু হবে কই থেকে? 4 থেকে। 4 এর পরে 5 মৌলিক সংখ্যা, তারপর 6 যৌগিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 8, 9, 10 ডট ডট ডট, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আর জোড় বিজোড় তো চিনি, জোড় সংখ্যা হচ্ছে 2, 4, তারপর 6, এগুলো জোড়। আর বিজোড় হচ্ছে 1, 3, 5, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো যাই হোক, আমরা মোটামুটি স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এগুলো সম্বন্ধে আমরা জানলাম। তোমরা অবশ্যই এগুলো জানো, তারপরেও আমি একটু তোমাদের ঝালাই করে নিলাম। এখন আমরা যদি তালিকা পদ্ধতিতে করি, তালিকা পদ্ধতির জন্য শর্ত আছে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এই শর্ত যখন দিয়ে দেয়, তখন তাদের মাথায় বাড়ি পড়ে। এই শর্ত তাদের ভালো লাগে না, ঠিক আছে। শর্তগুলো আমি অবশ্যই আজকে ক্লিয়ার করে দিব। আমরা যদি দেখি এক্স এলিমেন্ট এন, ও আরেকটা কথা হচ্ছে, পূর্ণ সংখ্যা ছিল, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা হচ্ছে জেড দ্বারা। তো যদি প্লাস মাইনাস থাকে, প্লাস মাইনাস থাকে, বা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা, যদি প্লাস মাইনাস থাকে তাহলে ওটা হচ্ছে বাস্তব সংখ্যা। যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, সেখানে যদি প্লাস মাইনাস থাকে, হ্যাঁ, তখন আমরা জেড বুঝবো, অথবা জেড থাকলে আমরা প্লাস মাইনাস এটা বুঝবো, বাস্তব সংখ্যা বুঝবো। হ্যাঁ, তো আমরা যদি একটা অঙ্ক দেখি, এক্স এলিমেন্ট এন, তারপর হচ্ছে আচ্ছা, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি, আমি আমার ছাত্রদেরকে সবসময় বলি, বলো তো এখানে শর্ত কয়টা দেওয়া? সব সময় তারা বলে স্যার শর্ত 2টা দেওয়া।
একটা, দুইটা। আপনারা একটু বলেন তো শর্ত কয়টা, কমেন্টসে লিখবেন এখানে শর্ত কয়টা আছে। আচ্ছা, তো আমি দেখি শর্ত তিনটা, একটা, দুইটা, তিনটা, তিনটা শর্ত। কারণ শর্ত তিনটা হচ্ছে কি কি, এখানে যে শর্তটা দিছে এই শর্ত দিয়ে এখানে বোঝাইছে এক্স এলিমেন্ট, এক্স এর উপাদান এন, এনটা কি, এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এন কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তো সেই সংখ্যা অনুযায়ী হতে পারে 1 2 3 4 5 ডট 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 ডট। এই শর্ত দিয়ে এটা বুঝাইছে। এখন আসি এখানে কোন শর্তটা দিছে, এখানে শর্ত দিছে যে এটা কার দিকে, এটা যে দিকে, হ্যাঁ আমরা যদি এটাকে মুখ ধরি, হ্যাঁ এটা যে দিকে সে বড় হতে হবে, হ্যাঁ। আর 9 এখানে 9 ছোট, তাহলে অবশ্যই এখানে শর্ত দিছে এক্স এর মানটা অবশ্যই 9 এর চেয়ে বড় হতে হবে। এখানে আমরা এমন একটা মান বসাবো, মান বসা তাকে যদি স্কোয়ার করি সেটা যেন 9 এর চেয়ে বড় হয়। তাহলে তোমরা বলো তো, যদি আমি এখানে 2 বসাই তাহলে 2 2 4 হয়, 3 বসাই 3 3 কত 9 হয়, 9 তো 9 এর চেয়ে বড় না। তাহলে যদি আমি এখানে 4 বসাই তাহলে 4 বসালে অর্থাৎ 4 বসে 4 এর উপরে স্কয়ার দিলে কত হয়, 4 4 16, 9 চেয়ে বড়, এটা ঠিক আছে। তার মানে 4 হবে, 5 হবে, 6 হবে, ডট 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 এগুলো। আমরা এখানে যে শর্তটা আছে এই শর্তটা যদি একটু খেয়াল করি, তাহলে এখানে বলছে যে এবারকার চিহ্নটা কার দিকে, 130 এর দিকে। তার মানে এক্স এর মান এমন কিছু বসাবো যেন 130 এর চেয়ে ছোট হয়। তাহলে আমি যদি 1 বসাই, 1 এর উপরে কিউব দিলে কত হয়, একই হয়। তার মানে 130 এর চেয়ে ছোট। 2 বসালে 2 এর উপরে কিউব দিলে 8 হয়, 2 বসাতে পারি। তারপরে 3 বসাই তাহলে হয় 27, 3 এর উপরে কিউব দিলে কত হয়, 27, 3 দিতে পারি। 4 দিলে হয় 64, 5 দিলে হয় 125, 5 দিলে কত হয় 125, 6 দিলে 216, তাহলে 7 দিলে, 6 দিলে বেড়ে যাবে, তাহলে 6 দেওয়া যাবে না। তাহলে সর্বনিম্ন আমার কত আসতে পারে, 1 2 3 4 5 এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা দিয়ে আমি 1 থেকে একেবারে অনেক দূর পর্যন্ত যাইতে পারবো। এই শর্ত দিয়ে বলছে 4 5 6 7 8 অনেক বড় হবে। আর এই শর্ত দিয়ে বলছে ফিক্সড 1 2 3 4 5, এর বাইরে যাওয়া যাবে না। আর অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 1 2 3, তিনটা শর্তেই যে মানছে। এখানে যেমন 1 থেকে 5 সবগুলো এখানকার শর্ত নেই সব। তাহলে এখান থেকে বলছে 4 থেকে বড় হবে, ছোট হবে না, তার মানে এগুলো হবে না। তার মানে কত, ফিক্সড হচ্ছে 4 আর 5। এটা হচ্ছে যারা নৈবেত্তিক করবে তাদের জন্য বললাম। আর যারা অঙ্ক করবা তারা কেমনে করবা, যদি x সমান 1 হয় তখন কি হয়, আমরা লিখতে পারি তখন এই যে x এর জায়গায় এখানে 1 বসে দাও, হ্যাঁ তারপরে কি স্কয়ার 9 এবং 1 এর উপরে কিউব 130। আচ্ছা, এখানে যে শর্তটা লিখলাম দেখি মেলে কি। এখানে বলছি যে x এর মান যদি 1 হয় তাহলে এই x এর জায়গায় আমি কি বসাইলাম 1, 1 বসালে এখানে 1 এর উপরে স্কয়ার দিলে কত হয় 1 হয়, কিন্তু 9 এর চেয়ে কিসে বড়, বড় নয়, কেটে দাও, কথাটা ভুল ছিল। এখানে 1 এর উপরে কিউব দিলে কত হয়, 1ই থাকতেছে, 130 এর চেয়ে ছোট, কথা রাইট। এই বাক্যটা সঠিক, এই বাক্যটা সঠিক নয়। এখন আমরা যদি x এর মান 2 ধরি তখন 2 এর উপরে স্কয়ার 9 এবং 2 এর উপরে কিউব 130, তো 2 2 গুণ কত 4, 9 এর চেয়ে সেটা তো বড় না। মনে রাখবেন একটা মিথ্যা হলে আরেকটা সত্য হয়, এরকমটাই হয় সবসময়। এখানে কত হয় 8। x এর মান যদি আমি 3 দেই তখন 3 এর উপরে স্কয়ার 9 এবং 3 এর উপরে কিউব 130। একটু খেয়াল করেন, এটা 3 এর উপরে স্কয়ার থাকলে 3 3 9 হয়, সেটা কি 9 কি 9 চেয়ে বড়, বড় না। তাহলে এই এই যে এখানে যে চিহ্নটা দেওয়া সেটা ভুল ছিল। তাহলে এটা কি আছে, এটা 27, 130 এর চেয়ে ছোট, এটা রাইট। x এর মান যদি 4 হয় তাহলে 4 এর উপরে স্কয়ার যদি দেই আমি এবং 4 এর উপরে এবার কিউব দিব 130। এখানে একটু লক্ষ্য করি 4 4 4 কত 16, 9 এর চেয়ে বড়, এবার কি বাক্য সঠিক। এখানে 4 এর উপরে কিউব দিলে 64 হয়, এই বাক্যটাও সঠিক, 130 এর চেয়ে 64 ছোট।
আমি যদি এক্স এর মান 5 দেই, তো 5 এর উপরে স্কয়ার 9 এবং 5 এর উপরে কিউব 130। এখানে কথা হয়, এটা তো অবশ্যই সঠিক, 5 এর উপরে স্কয়ার 5 5 25। এখানে 5 এর উপরে কিউব দিলে 125, 330 এর চেয়ে 125 ছোট, ঠিক আছে। এক্স এর মান যদি আমি 6 দেই, তো 6 এর উপরে স্কয়ার 9 এবং 6 এর উপরে কিউব 130। লক্ষ্য করি, এই যে 6 এর উপরে কিউব দিলাম, তাহলে এটা হয় 216। তো 216 কি 130 এর চেয়ে ছোট? এইখন এই বাক্যটা মিথ্যা হয়ে গেছে। তাহলে পরবর্তী যা আসবে সব এরকমই আসবে। আমি একটা ডট ডট দিয়ে বুঝাবো যে পরবর্তী যা আসবে এগুলো ঠিক থাকবে, এটা মিথ্যা হবে। তাহলে এক্স এর মান কোনটা হলো? এক্স এর মান হইল যে আমি যখন 1 নিয়েছিলাম তখন এই যে ভুল আছে, ভুল আছে, ভুল আছে। যখন 4 নিয়েছি তখন কোনো ভুল নাই, তাহলে 4 হবে অ্যান্সার। যখন 5 নিয়েছিলাম কোনো ভুল নাই, 5 হবে। যখন 6 নিয়েছি তখন ভুল বেরিয়েছে, পরেগুলোও ভুল বেরোবে, তাহলে এটাই অ্যান্সার। আশা করছি তালিকা পদ্ধতি অঙ্ক তোমরা আর ভুলবে না, ঠিক আছে। এখন যদি এখানে যদি মাইনাস মানও দেওয়া থাকতো, যে এখানে যদি দেওয়া থাকতো যে এক্স এলিমেন্ট জেড, কি দেওয়া থাকতো? জেড, মানে এক্স এর মানটা জেড দিয়ে বুঝে বাস্তব সংখ্যা সকল মানই নিতে হবে। কি কি মান? ধনাত্মকও নিতে হবে, ঋণাত্মক। যেমন আমি এতক্ষণ কি নিয়েছি? ধনাত্মক নিয়েছি। ধনাত্মক আমার এখানে ক্লোজ হয়েছে। এখন আবার লেখে ঋণাত্মক বেরোলে, তখন না হলে তো -1, একবার -2, একবার -3, অর্থাৎ জেড যখন দিবে তখন আপনাকে ধনাত্মকের মানগুলো এইভাবে বার করতে হবে, ঋণাত্মকের মানগুলো এইভাবে বার করতে হবে। বার করে দেখা লাগবে যে কোন কোন মান আপনার শর্ত অনুযায়ী ঠিক আছে, ওগুলোই এভাবে অ্যান্সার দিব। তাহলে আশা করছি তোমাদের তালিকা পদ্ধতিতে অঙ্ক আর ভুল হবে না। এখন আমি সহজ করে গঠন পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। এটা এতক্ষণ গেল তালিকা পদ্ধতি, ঠিক আছে। তালিকা পদ্ধতি, আমরা তালিকা পদ্ধতি শেষ করছি। তালিকা পদ্ধতি, এখন আসি গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি, আচ্ছা, গঠন পদ্ধতিতে তোমাদের সংখ্যা থাকবে। গঠন পদ্ধতিতে সংখ্যা থাকবে। সেই সংখ্যাগুলো যদি, যেমন আমি একটু কঠিন করে একটু দেখাই। 2 নম্বর অঙ্ক 1 2 3 3 4 6 9 4 6 9 তারপরে হচ্ছে 18 36। এটা দেওয়া আছে, এটাকে বলছে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এটা তোমাদের ক নম্বর প্রশ্নের মধ্যে থাকে যে এটার গঠন পদ্ধতি নিচের কোনটি। এটা বিভিন্ন উপায়ে করা যায়, অর্থাৎ এর আগে গঠন ছিল, তালিকা করছি, এখন তালিকা আছে, গঠন করব। আগে সর্বপ্রথমে আমি দেখব এই মানগুলো কি, জেড নাকি এন। আমি বলছি যদি মাইনাস প্লাস মাইনাস থাকে তাহলে জেড দিতে হবে, আর যদি শুধু প্লাস থাকে তাহলে এন, স্বাভাবিক সংখ্যা। তাহলে অবশ্যই এক্স এলিমেন্ট এন, অবশ্যই এগুলো স্বাভাবিক সংখ্যা। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এখন এখানে আসি, এই মানগুলো কে কে? 1 2 3 4। স্বাভাবিক অবস্থা আমি কি কি ধরতে পারি? সেটা হচ্ছে ধরতে পারি জোড় সংখ্যা, তারপর আসতে পারি বিজোড় সংখ্যা, তারপরে আসছি মৌলিক সংখ্যা, মৌলিক, অথবা আমরা আসতে পারি যৌগিক, যৌগিক, হ্যাঁ। তারপর আসতে পারি আমি হচ্ছে মৌলিক, যে গুণিতক, গুণিতক, গুণনীয়ক। আচ্ছা, একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যদি বলি তোমাদের 6 এর গুণিতক নির্ণয় করো বা 6 এর গুণনীয়ক নির্ণয় করো, তোমরা আটকে দেবো। 6 এর গুণিতক, এটা কোনটা? 6 এর গুণনীয়ক, এটা কোনটা?
ঠিক আছে। আমি এর আগেও বলছি, আবার বলি, গণিত যদি আমার বেসিক জানা না থাকে তাহলে গণিত করে লাভ নেই। যারা মুখস্থ করো তারা মুখস্থ না করে গণিত বোঝার চেষ্টা করো। গণিত কখনোই মিথ্যা বলে না, গণিত সত্য কথা বলে। 6 এর গুণিতক, এই গুণিতক কথাটা যদি থাকে তার মানে কোনো কথা নেই, আমার গুণের নামতা পড়তে হবে। কি পড়তে হবে? নামতা। এটা আমার নামতা পড়তে হবে, আর এটা ভাঙতে হবে। হুম, ভাঙতে হবে। তাহলে আমি যদি নামতা পড়ি তাহলে গুণিতক, তার মানে 6 থেকে শুরু। 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, এইভাবে যাবে, তাই না? আর গুণনীয়ক, গুণনীয়ক কি কি? আমরা তো এইভাবে ভাঙানো শিখছি। 2 দিয়ে দিই, 3 আবার দিই, যায় না। হ্যাঁ, আমি যদি 3 দিয়ে দিই তাহলে কত? 1। তাহলে কি কি পেলাম? 6কে যদি আমি ভাঙি তাহলে আমি গুণিতক, গুণনীয়ক হিসেবে পাবো 1 পাবো, 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো। 4 আছে এর মধ্যে? নাই। তারপরে 5 নাই, 6 পাবো। তার মানে 6 এর গুণনীয়ক মানগুলো হবে 1 2 3 6। আচ্ছা, মজার ব্যাপার আরেকটু আছে, সেটা তোমাদেরকে যদি বলা হয় তুমি কি 3-এর ঘরের নামতা পারবা বা 2-এর ঘরের নামতা পারবা? সবাই বলবে হ্যাঁ পারি। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে 2-এর ঘরের নামতা, 3-এর ঘরের গুণের নামতা, 4-এর ঘরের গুণের নামতা, এগুলো আমরা শিখে আসছি না? তোমরা সবাই পারো। যে জিজ্ঞেস করি এটা কোনো ব্যাপার হলো? গুণের নামতা কোনো ব্যাপার হলো? কারণ যদি বলি তুমি গুণের নামতা বলো, সে বলবে কি? কত ঘরে? 2-এর ঘরে। ঠিক আছে, 2 ওকে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 10 দুগুণ 20। শেষ। আসলে কি নামতা শেষ হয়ে গেল? আমাদের মন, মাইন্ডটা হচ্ছে আমরা যা শিখে আসছি তাই। আমি বলছি 10 দুগুণ 20, 2-এর ঘরের নামতা শেষ। এটা এটা হ্যাঁ আমরা ছোটবেলায় পড়ছি, কিন্তু না, 2-এর ঘরের নামতা শেষ হয় নাই। আপনি যখন 10 দুগুণে 20 পড়ছেন তাহলে 11 দুগুণে কত আছে? 22, 13 দুগুণে 26, 14 দুগুণে 28, এগুলো কি নামতা না? এটা কি গুণ করে হয় না? এটাও হয়। তো আমরা 2-এর যদি গুণের নামতা পড়ি তাহলে ম্যাক্সিমাম সংখ্যা 10 বার পর্যন্ত গুণ করি, 11 বার গুণ করি না, 12 বার গুণ করি না, 13 বার গুণ করি না। আসলে নিয়ম হচ্ছে কাউকে যদি বলা হয় তুমি 2-এর ঘরের নামতা পড়ো, 20 পর্যন্ত বলার পরে আবার এটাও বলা 11 দুগুণে 22, তারপরে 12 দুগুণে 24, 13 দুগুণে 26, 14 দুগুণে 28, তারপর 15 দুগুণে 30, 16 দুগুণে 32, এইভাবে যাইতেই থাকা। যখন শ্রোতা যখন বলবে ঠিক আছে আর লাগবে না, তখন স্টপ। কিন্তু আমরা যদি 10 দুগুণ 20 বলে স্টপ হয়ে যায় তাহলে আসলে এটা ঠিক না। কারণ 2-এর ঘরের গুণের নামতা বলি বা 3-এর ঘরে 3 10 30 বলে স্টপ হয়ে যায় না। 3 11 33, 3 12 36, এভাবেও আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে গুণের নামতা, এগুলোকেই বলা হয় গুণিতক। হ্যাঁ, এগুলোই কি বলা হয়? গুণিতক। তাহলে আমরা শিখলাম কি, যে গুণিতক কোনটা, গুণনীয়ক কোনটা। তাহলে গুণিতক বলতে আমরা নামতার ঘর বুঝবো, গুণের নামতা গুণিতক, আর গুণনীয়ক বলতে তাকে ভাঙানো বুঝবো। তাহলে এখানে যে মানগুলো আছে আমি যদি একটা একটা করে ভাবি যে এগুলো জোড় সংখ্যা, তাহলে প্রথমেই ভুল, জোড় সংখ্যা না। যদি বলি বিজোড় সংখ্যা, দ্বিতীয়তে ভুল, দ্বিতীয় 2 তো বিজোড় সংখ্যা, এটাও না। এখন আসি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা তো 1 তো কোনো মৌলিক সংখ্যা না, তাহলে এটাও ভুল। এখন আসি যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা যদি হয় তাহলে 2 তো ফির মৌলিক সংখ্যা, তার মানে এটাও ভুল। এখন আসি গুণিতক, গুণিতক অথবা গুণনীয়ক। এখন গুণিতক যদি আমরা বলি গুণিতক, তাহলে এখানে কি নামতা ঘর কত হয়েছে শুনি? নামতা ঘর কত, কত ঘরের নামতা হয়েছে? 1 2 3, 3-এর পর 4, 1 2 3 4, তারপর 5 কই? নাই। 6 এসে 6 পর মানে কোনো গুণিতকও হয়নি। এখানে গুণিতক হয়েছে? হয়নি। তার মানে এটাও ভুল। তাহলে এখানে কি হলো? গুণনীয়ক। তাহলে সবসময় গুণনীয়ক যদি সঠিক মান থাকে
শেষে যা থাকে তার গুণনীয়ক হয় তারা। তার মানে সর্বশেষ কথা হচ্ছে এটা 36 এর গুণনীয়ক। 36 এর কি গুণনীয়ক। তাহলে 36 এর গুণনীয়ক কি সকল মান আছে? হ্যাঁ, সকল মানই আছে এখানে। তাহলে আমরা লিখতে পারি x এর 36 এর গুণনীয়ক। শেষ, অঙ্কটা এখানে শেষ হয়ে যায়, কারণ অন্য কোনো মান গ্রহণযোগ্য হয় না। এখন আমি এটা মিশিয়ে দিয়ে যেহেতু এটা সহজে হয়ে গেল, আর একটা অঙ্ক একটু দেখাবো যাতে তোমরা বিভিন্নভাবে লিখতে পারো। তোমাদেরকে অবশ্যই বাসায় বেশি বেশি করে চেষ্টা করতে হবে। গণিত মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। গণিত এমন একটা জিনিস যেটা চর্চা করলেই পারা যায়। কঠিন বা ভয় কিছু না। তোমরা গণিত নিয়ে যারা ভয় করো তারা নিয়মিত পড়ালেখা করো, গণিতকে ভালোবাসো, হ্যাঁ দেখবা গণিতকে জয় করতে পারবা। আর যদি গণিতকে দেখে ভয় করো তাহলে গণিত জয় করা সম্ভব নয়। আচ্ছা, এখন আমি যদি আরেকটা মান দেই 3579, তারপরে 11, 3579 11, 3 নম্বর। আচ্ছা, এই অঙ্কটা আমাকে দেওয়া হয়েছে যে এটা গঠন পদ্ধতি প্রকাশ করতে। এটা তালিকা আছে, তালিকা। তাহলে অবশ্যই বলেন তো এটা জেড হবে না এন হবে? একটু আগে বলছিলাম অবশ্যই এক্স এলিমেন্ট এন স্বাভাবিক সংখ্যা। দ্বিতীয়ত হচ্ছে দেখেন এখানে শত হয়েছে 3, 5, 7, 9, 11। তাহলে 3 এর পর 5, এটা দেখে তো মনে হয় এগুলো বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এই যে সত্যটা মানছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখবো বিজোড় সংখ্যা, সর্বশেষ লিখবো বিজোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা বুঝলাম, কিন্তু কত কত বিজোড় সংখ্যা? আমি তো 11-র পরে 13 আমার বিজোড় সংখ্যা আছে, এখানে কি 13 আছে? নাই। তাহলে আমরা সবসময় একটা কাজ করব, এক্স মাঝখানে রাখে এক্স বড় এক্স ছোট, এই যে নিচে একটা করে যে টান দিই দিয়ে এখানে প্রথমে যেটা আছে এখানে বসাবো, শেষে যেটা আছে এখানে বসাবো, শেষ অঙ্ক। ঠিক আছে, এক্স আমি যদি এইভাবে দিই তাহলে এটা অবশ্যই এটা দিয়ে বুঝাইছে এক্স এর মানটা 3-এর সমান বা বড়, 11-এর সমান বা তার ছোট। ঠিক আছে, তাহলে আমরা গঠন পদ্ধতিও ইনশাল্লাহ পারবো। তাহলে আমরা তালিকা পদ্ধতি শিখলাম, গঠন পদ্ধতি শিখলাম। হ্যাঁ, তোমাদের এগুলো নিয়ে কোনো ইনশাল্লাহ ঝামেলা থাকার কথা না। এখন আমি সেটটা কি? দল। আমি যদি বাংলাদেশ ক্রিকেট টিম, এই যে সামনে টি-20 আছে, তো টি-20 এখানে একটা দল ঘোষণা হয়েছে 15 সদস্য বা 14 সদস্য, এবং সর্বোপরি মাঠে 11 সদস্য খেলবে। এই 11 সদস্যকে যে নামানো হচ্ছে এটা বাংলাদেশের 11। হ্যাঁ, এই 11টাই যদি আমরা এইভাবে দিয়ে 11 মানে 11 জনের নামই যদি এইভাবে দেই, এটা একটা সেট, এটা একটা দল। আমি যদি বলি যে তোমার ক্লাসে কয়জন শিক্ষার্থী? 5 জন, তাহলে 5 জনের নাম যদি তুমি ব্যবহার করো তাহলে ওটা একটা সেট। এগুলো কি কি দ্বারা প্রকাশ করে? এটা হতে পারে এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, ই হতে পারে, জেড হতে পারে, হ্যাঁ 1 হতে পারে, 5 হতে পারে, 7, 6, 7 হতে পারে। এগুলো একটা সেট হলো। এটা কার? এ সেটের উপাদান। কোন সেটের উপাদান? এ সেটের উপাদান। আমি যদি বিতে দেই, বিতে যদি দেখি 1 এ, তারপরে হচ্ছে এখানে ডি দিলাম, তারপরে 4, 5, 6। আচ্ছা, আমার এখানে মান আছে এ আর বির মান। এখন কথা হচ্ছে এ সংযোগ বি, এ সংযোগ, এটা সংযোগ চিহ্ন, এ সংযোগ বি, তার মানে কি বলছে? এর মান বির মান সংযোগ। এখানে আমি লিখেছি এ সংযোগ বি, তাহলে এর মানগুলো আমরা একটু লিখে নিই, এ বি সি 1, 5, 6।
তারপরে কি চিহ্ন আছে? সংযোগ, সংযোগ চিহ্ন দিব। তারপরে কি আছে? বি, বির মানগুলো লিখি, এ ডি, তারপর 4 5 6। আচ্ছা, এখন বলা হচ্ছে আমার দুইটা আছে, এ আর বি দুইটা সেট ছিল, এই সেটকে সংযোগ করে দাও। কিন্তু সেট কখনো, একটা সেটে কখনো একই ধরনের সংখ্যা থাকতে পারে না। যেমন এখানে এ আছে, এখানেও আছে, এখানেও আছে। আমি যদি বেছে নেই এখান থেকে, তাহলে একবারই নিতে পারবো, দুইবার নেওয়া যাবে না। তাহলে আমি সংযোগকে কি করব? মনে রাখবেন, সংযোগে সবই লিখতে হয়, এটাও লিখবো, এটাও লিখবো, খালি একই মান বারবার লিখবো না। এ লিখলাম, এখানেও এ আছে, বি এখানে আছে, এখানে নাই, বি লিখছি, সি এখানে আছে, সি লিখলাম, ডি এখানে আছে, ডি লিখলাম, এখানে 1 আছে, 1 লিখছি, এখানে 2 নাই, এখানে 4 আছে, 4 লিখলাম, 5 মিলছে লিখলাম, 6 আছে, 6 লিখলাম। অর্থাৎ মিলুক না মিলুক, যা আছে দুটোতেই নিতে হবে, যদি মিলে যায় একবার নিব, ঠিক আছে। এটা যদি আমি বলি এ কমন বি, তাহলে আমি এর মানটা বসাই দিই, এ বি সি 1 5। আচ্ছা, আমরা যদি এখানে অঙ্কটা দেখি যে এ কমন, এটা কমন, হ্যাঁ, আমরা এটা এই চিহ্নটাকে কমন দিতেছি, যে এ কমন বি, তাহলে এখানেও আমার কি দিতে কমন, এই চিহ্নটা যদি থাকে তাহলে আমরা দুই পাশে যেটা মিলবে এটাই নিব। এ মিলছে, এ নিলাম, বি মিলে, এখানে বি আছে, এখানে নাই, বি নিব না, সি আছে, সি নেই, নিব না, 1 আছে, এখানে 1 নেই, নিব না, 5 আছে, 5 আছে, 5 মিলছে, 6 আছে, 6 আছে, 6 মিলছে, তার মানে এটা আনসার। তার মানে সংযোগ থাকলেও পারবো, আর যদি সংযোগ না থাকে, কমন থাকে, এটা পারবো। এখন আসি যে আপনাদেরকে এরকম করে একটা অঙ্ক দিবে, ধরেন এটা ইউনিভার্সাল, এটার মান হচ্ছে এ বি সি ডি 1 2 3 4 5 6, ইউনিভার্সাল মান। এখন বলা হচ্ছে এ প্রাইম, এ প্রাইম যদি থাকে, মনে রাখতে হবে যার মাথায় প্রাইম থাকবে সে বাদ হবে। কোথায় থেকে বাদ হবে? ইউনিভার্সাল থেকে বাদ হবে, ক্লিয়ার? মানে বাদ দেয় কিভাবে এটা একটু দেখি। এখানে ইউনিভার্সাল মানটা বসাই দিই, এ বি সি ডি 1 2 3 4 5 6, এটা ইউনিভার্সাল মান লিখলাম। তারপরে কি চিহ্ন? বাদ, এর মান বসে, এর মান কি আছে? এ বি সি 1 5 6, এটা হচ্ছে এর মান। এখন যেহেতু আমরা এই এর মানটা বাদ, এখানে লক্ষ্য করি ইউনিভার্সাল বাদ এ, আমি ইউনিভার্সাল, ইউনিভার্সাল থেকে এ বাদ দিব, এই সংখ্যাটা পুরোটা বাদ হবে। এটা যদি বাদ হয় তাহলে এ তো বাদ হয়ে গেছে, এ নিব না, বি আছে ওখানে নাই, তো বি বাদ দিব না, বি লিখবো, সি এখানে বাদ, সি বাদ, ডি আছে ওখানে, ডি নাই, এই জায়গায় সরি, এই যে বি বাদ আছে, এখানে বি আর দিব না, কিন্তু এখানে কি আছে? ডি আছে, তাহলে ডি লিখলাম। এখানে 1 আছে, এখানে 1 আছে বাদ, তারপরে কি হবে? নাই, 2 নাই, 3 নাই, 4 নাই, এটা। অর্থাৎ এটার সাথে যদি কিছু মিলে সেটা বাদ দিয়ে বাকিগুলো লিখবো আমি। এটা হচ্ছে যদি প্রাইম থাকে তাহলে এটাকে এভাবে ভাঙাবো। আরেকটু বলি, যদি এরকম থাকে এ সংযোগ বি, তারপরে যদি প্রাইম থাকে তাহলে কি করবো? এটাকেও আমরা এইভাবে ভাঙাবো, ইউনিভার্সাল বাদ কার উপরে আছে? এ কমন বির উপরে আছে, তাহলে এইভাবে বাদ দিব আমরা, ঠিক আছে। তাহলে সবসময় আমরা এই অঙ্কগুলোতে এই যে ব্র্যাকেটের মাঝে যেগুলো আছে, এই ব্র্যাকেটের মাঝখানের গুলা আমরা বাদ দিব ইউনিভার্সাল থেকে। ওকে ওকে, আচ্ছা, তাহলে এটা একটু মিশিয়ে দিই, মোটামুটিভাবে বেসিকটা অনেকটাই ক্লিয়ার করলাম। হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিওটা দেখো, হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, হ্যাঁ, এবং শেয়ার দিবা, যাতে অপরজনও দেখে উপকৃত হতে পারে, ঠিক আছে। তোমাদের সহযোগিতায় আমি সামনে আরো আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা একটা অঙ্ক দেখি, এই অঙ্কটা প্রায় প্রায় আসে, ঠিক আছে।
শুধু এইভাবে মানে যেভাবে অঙ্কটা আছে এইভাবে না, বিভিন্নভাবে পেঁচিয়ে গুছিয়ে দিবে। তো অঙ্কটা আমরা দেখি। এখানে বলছে এর মান যদি এবি হয়, এর উপাদান এ বি, তারপর বির উপাদান এ বি সি, বির উপাদান এ ছোট হাতের এ বি সি। আচ্ছা, তারপরে বলেছে সির উপাদান এ সংযোগ বি, এবং সির উপাদান হচ্ছে এ সংযোগ বি। হলে দেখাও যে পি অফ সি, বলে দেখাও যে পি অফ সি, পি অফ সি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে। এই অঙ্কটা বিভিন্নভাবে পেঁচাই দিবে, যেখানে এন হচ্ছে সির উপাদান সংখ্যা, আবার দিছে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আচ্ছা, যাই হোক, এই অঙ্কটা দেখি আমরা। এর মান দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া, আচ্ছা, কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে এ কমন এ বি, আর বির মানটা দেওয়া আছে এ বি সি। এখন সির মানটা যদি আমরা বার করি, সির মান দেওয়া আছে এ সংযোগ বি, তাহলে এর মান বসা দিই এ বি সংযোগ বির মানটা বসা দিই এ বি সি। আমি এর আগেই বলছিলাম সংযোগ মানে সব, তাহলে এ হবে, বি হবে, সি হবে। তার মানে কি হলো, এর মান, বির মান, সির মান আমরা পেয়ে গেলাম। এতটুকু ক্লিয়ার। পরে বলছে এটা যদি হয় তাহলে দেখাও যে পি অফ সি, কি দেখাতে বলছে আমাকে, পি অফ সি। এন্ড পি অফ সি কি, পি হচ্ছে এখানে পাওয়ার সেট, কাকে পাওয়ার করছে, সি কে। তার মানে আমরা এইভাবে লিখতে পারি, পি থাক, সির উপাদান কি, এ বি সি, এ বি সি। ঠিক আছে, যদি কোনো সেটের আগে এরকম পি দেওয়া থাকে, পাওয়ার থাকে, তাহলে এই সেটটা আমরা সাজাবো, কতভাবে সাজাতে পারি। তাহলে কি কি দিয়ে সাজানো যায়, আমি এ বি সি নিয়ে একবার সাজাইলাম, তিনবার নিলাম, আর তো তিনবার নিতে পারবো না। এ দিয়ে বি কে একবার নিব, এ বি, এ দিয়া সি কে নিব, ঠিক আছে, তারপরে হচ্ছে বি দিয়ে সি কে নিই, বি দিয়ে সি, তারপর আমার দুইবার করেও আর নিতে পারবো না, সবগুলো নেওয়া শেষ, এখন একবার নেই, বি সি, মোটামুটি ভাবে একবার শেষ, পরে আমরা ফাঁকা আছে। তাহলে এখানে পি অফ সি যে ছিল তার উপাদান কয়টা আসছে, এই যে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমরা এটাই লিখি, পি অফ সি এর উপাদান, উপাদান কয়টি, আটটি। তা আটটা যদি হয় তাহলে আটের পরিবর্তে আমরা দুইয়ের উপরে কি লিখতে পারি, থ্রি লিখতে পারি। তাহলে এখানে যেটা দেওয়া ছিল, টুর উপরে কি দেওয়া ছিল, টুর উপরে ছিল কি এন, তার মানে টুর উপরে এখানে এন বলতে এখানে কি আছে, থ্রি। তাহলে অতএব আমরা টু রূপে এন হলে, এটা যদি হয় পি সির উপাদান, এখানে কি বলছে, পি অফ সি এর উপাদান সংখ্যা, পি অফ সি এর উপাদান সংখ্যা কাকে সমর্থন করে, টু এন কে সমর্থন করে। তার মানে এই সংখ্যাটা কাকে, টু এন যদি হয়, এটা এটা কি হয়, যদি সমান হয়, অর্থাৎ আমি যদি এখানে টু এন লিখি, তাহলে টু টু কাটা গেলে এন এর মান কত হচ্ছে, থ্রি। এটা হলে তাহলে এন সমান আমরা লিখতে পারি থ্রি। এই থ্রিটা কার উপাদান সংখ্যা, সির উপাদান সংখ্যা কয়টা পাইছি, একটা, দুটা, তিনটা, তিনটা না, তাহলে আমরা লিখতে পারি যা, তাহলে টু এন যদি, টু এন হলে
এন এর মান 3 হলে তাহলে এই 3টা হচ্ছে সির উপাদান সংখ্যা। আমরা লিখতে পারি যা সি এর উপাদান সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা সহজভাবেই অঙ্কটা তো করতে পারি। আমি আবার একটু বলে দিই, এর মান বির মান দেওয়া আছে, সির মানটা এ বি থেকে এ সংযোগ বি করে নিয়ে বের করতে হবে। আমি বের করলাম, করার পরে তার বলছে পি অফ সি করলে সির মানটা বসাই দিছি, তাকে পাওয়ার করতে বলছে, পাওয়ার করলাম, পাওয়ার করে দেখি উপাদান সংখ্যা, এই যে উপাদান সংখ্যা কয়টি, উপাদান সংখ্যা 8টা আসে। তাকে কিভাবে সমর্থন করে, 2n সমর্থন করে। তাহলে পি সি এর উপাদান কি 2n, 2 কাটা গেলে n এর মান 3, তাহলে 2n হলে n ইকুয়াল টু 3, যা কারোর উপাদান সংখ্যা, এই 3টাকে সির উপাদান। এখানে বলছে যেখানে n হতে যেখানে n হচ্ছে কি, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। মোটামুটি ভাবে এটা আমরা দেখানো হলো। আচ্ছা, আমরা এই উপাদান সংখ্যা নিয়ে বা পাওয়ার সেট নিয়ে আলোচনা করলাম। পাওয়ার সেট নৈবিত্তিকে, তোমাদের নৈবিত্তিকে থাকবে যে উপাদান যদি 4টা হয় তাহলে পি অফ সি, সাপোজ আমি বুঝে দিচ্ছি, এরকম একটা মান দেওয়া থাকবে যে এর উপাদান সংখ্যা আছে এ বি সি ডি, বলবে পি অফ এ এর উপাদান কয়টি, এটা বলবে। তাহলে আমি কি এটাকে 1 2 3 4 এটাকে আগে আমি মানে সাজিয়ে তারপরে করব? আমার তো নৈবিত্তিকের সময় 1 মিনিট। 2 এর উপরে আমরা কত দিব? 4 দিব। 2 এর উপরে 4 দেওয়া মানে কি, কয়টা 4, কয়টা 2, 4টে 2 গুণ করি, 4টে 2 গুণ করলে হবে 16। তার মানে পিসি এর উপাদান সংখ্যা কয়টি? 16টি। ঠিক আছে, অর্থাৎ উপাদান যা থাকবে, যদি 3 থাকে 2 এর উপরে 3 দিব, 2 থাকলে 2 এর উপরে 2 দিব, 1 থাকলে 2 এর উপরে কত দিব? 1 দিব। ঠিক আছে, যেটা আসবে ওটাই তার উপাদান সংখ্যা। এখন আমরা একটু সমাধান করব। যদি সমাধান করি তাহলে দেখি, আচ্ছা তাকে এখানে আমার মান দেওয়া আছে যে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল, তারপরে 0 এ ওয়াই মাইনাস সি এক্স, এটা হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এটা সমাধান করব আমরা। তাহলে এই অঙ্কটার মধ্যে একটু খেয়াল করি, এখানে সমান সমান বলতে কি বুঝেছে, এটা মানে এপাশে যা এপাশেও তা, কিন্তু ঝামেলা হচ্ছে মাঝখানে কমা দেওয়া আছে। তার মানে এর যে প্রথম অংশটা আছে, এর প্রথম অংশটা সমান, আবার দ্বিতীয় অংশটা যে আছে, এই দ্বিতীয় অংশ আর এখানকার দ্বিতীয় অংশ কি হবে? সমান, কমা যেহেতু ব্যবহার করছি। তার মানে আমরা লিখতে পারি এখানে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি? প্রথমটা 0, এটা প্রথম অংশ গেল, এটা 1 নং সমীকরণ দিই। এখন আমরা এই দ্বিতীয়টা আর এটা লিখতে পারি, তাহলে এটা যদি লিখি এটা সমান এটা, তার মানে লেখা যায় এ ওয়াই, আমি একটু সাজিয়ে লিখলাম, এ এক্স ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটা 2 নং সমীকরণ। আমরা কি বুঝছি? এটা প্রথম অংশ সমান, এটা দ্বিতীয় অংশ সমান। তাহলে আমরা এখান থেকে সমাধান যদি করি 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই? এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0। এখান থেকে যে কোনো একটা মান বার করি, এ এক্স এর মান যদি বার করি, সি ওয়াই এর পাশে যা কি হয়? প্লাস হয়ে যায়।
আমি যদি এখান থেকে এক্স এর মান বার করি তো সি ওয়াই ভাগ কি থাকে, এ থাকে। তাহলে আমি আবার দেখি এখানে যে 1 নং সমীকরণ আছে এ এক্স মানে সি ওয়াই, এ এক্স মানে সি ওয়াই ইকুয়াল টু 0, সি ওয়াই পাশে নিলে প্লাস হয়, এখানে থাকে হচ্ছে এ এক্স, এ এক্স আছে গুণ, সম্পর্ক কি আছে এখানে, গুণ আছে, এ এক্স এর সাথে গুণ আছে, তাহলে এক্স এর মান বের করতে গেলে এ গুণ আছে ওপাশে যা কি হবে, ভাগ হবে। তো এক্স এর মান এটা আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখি। তাহলে এক্স এর মানটা আমরা 2 এ বসাবো, কোথায় বসাবো, 2 এ। এক্স এর মান 2 নং সমীকরণে বসাবো, বসিয়ে পাই 2 নং সমীকরণ আছে এখানে এ ওয়াই মাইনাস সি এক্স, এক্স এর জায়গায় আমরা এই মানটা বসাবো, এক্স এর জায়গায় বসাবো সি ওয়াই ডিভাইডেড এ, এই যে 2 নং সমীকরণ, এ ওয়াই আছে মাইনাস মাইনাস সি এক্স এর জায়গায় এক্স এর মান বসাই সমান সমান এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই যে যা আছে তাই লিখলাম। এখন এখানে খেয়াল করি এ ওয়াই এখানে মাইনাস, হ্যাঁ এই সি উপরে যা গুণ হলে কি হয়, সি স্কয়ার ওয়াই ডিভাইডেড এ ইকুয়াল টু এ পাশে আছে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। আমি যদি এখানে এ কমন নেই, এ দিয়ে এটাকে গুণ করলে কি হয়, এ স্কয়ার ওয়াই মাইনাস এ কাটে গেলে সি স্কয়ার ওয়াই ইকুয়াল টু এখানে আছে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। উপরে আমি কমন নিতে পারি কি, ওয়াই কমন নেই, এখন থাকে স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড এ ইকুয়াল টু এখানেও কি আছে স্কয়ার মাইনাস সি স্কয়ার। এটা আর এটা কেটে যায়, কেটে গেলে এখানে কি আছে, মনে মনে 1 আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি থাকে, এ থাকে। ওয়াই এর মান যদি এ হয় তো ওয়াই এর মানটা আমরা কোথায় বসিয়ে দিব, 3 এ। ওয়াই এর মান 3 নং এ যদি বসাই তো 3 নং কি আছে, এক্স ইকুয়াল টু সি ওয়াই এর জায়গায় আমরা এ বসাবো, নিচে কি আছে এ, এ কাটলে এক্স এর মান বের হয় সি, তাহলে অতএব লিখতে পারি এক্স ওয়াই, এক্স এর মান হচ্ছে সি, ওয়াই এর মান কত, এ। এটার সমাধান। আজকে আমরা সেট মোটামুটিভাবে যেগুলো পরীক্ষায় আসে আমরা এগুলো শেষ করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবা এবং মনোযোগ দিয়ে তোমরা পড়াশোনা করবা। আগামীকাল আমি ফাংশন দিব, আজকে সেটের ভিডিও করলাম, আগামীকাল ফাংশন তোমাদের আপলোড করব। তোমরা অবশ্যই আগামীকাল ফাংশনের জন্য অপেক্ষা করবে। ধন্যবাদ সবাইকে।